সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের ওপর বিএসএফের অত্যাচার তার ন্যায় বিচারের দাবিতে কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করল মানবাধিকার সুরক্ষা মঞ্চ। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আর এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এবং তার ন্যায় বিচারের দাবি তুলে কোচবিহার প্রেস ক্লাবে বৈঠক করল মানবাধিকার সুরক্ষা মঞ্চ। এদিন মানবাধিকার সুরক্ষা মঞ্চের এক সদস্য জানান, কোচবিহারে ভারত ও বাংলাদেশ সীমান্ত 500 কিলোমিটার। এই সীমান্তে বছরে 200 জন মারা হচ্ছে, তবে সেখানে বিএসএফের হাতে 80% মানুষই ভারতীয়। এটা মানব অধিকার সুরক্ষা মঞ্চের হিসেব। এই বিষয়ে তিনি আরো জানান, এতজন মারা যাচ্ছে, এখানে কোনো সরকারেরই কোনো হিসাব নেই। এছাড়া যে সমস্ত সাধারণ মানুষ বিএসএফের হাতে মৃত্যু হয়েছে তাদের পরিবার এখনো পর্যন্ত কোনো ন্যায় বিচার পায়নি এবং সরকারের কাছে কোনো সুযোগ সুবিধা পায়নি। তাই এদিন তারা ন্যায় বিচারের দাবিতে এই সাংবাদিক বৈঠক করেছেন বলে তারা জানান। আমাদের সংগঠনের নাম বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ, সংক্ষেপে মাসুম বলে পরিচিত। আমরা মানবাধিকার সংগঠন হিসেবে একটি বিশেষ দিক, সেই বিষয়ে আমরা কাজ করি। সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত মানুষজনেরা আছেন তাদের দুঃখ কষ্ট, সেই ব্যাপারেই আমরা কাজ করি। কিন্তু আজকে মানবাধিকার দিবস আজকে সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। 1948 সালের 10ই ডিসেম্বর এই সনদ গৃহীত হয়েছিল। আর ভারত রাষ্ট্র সদ্য স্বাধীন 47 সালে স্বাধীনতা পেয়েছে, সেই দিনই ভারত রাষ্ট্র এই সনদে সই করেছিল। এই সনদের 30টি ধারা, এই ধারাগুলির প্রতি ভারত রাষ্ট্র মান্যতা দেবেন এই আশা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত বেশ কিছু ধারাগুলি আমাদের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত হলেও কয়েকটি বিষয় এখনো অবধি নেই। আবার যেগুলি আমাদের মধ্যে এসেছে সংবিধানে, সেইগুলিও আমাদের পালিত হচ্ছে না। সরকারি কর্মচারীরাই সেগুলিকে অবহেলিত করছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ভারতের সংবিধানে 21 নম্বর ধারা আছে, অনুচ্ছেদ আছে, যাতে বলা হয়েছে প্রত্যেকের জীবন এখানে সুরক্ষিত। জীবন মানে জীবন, জীবিকা, তার মান সম্মান সবকিছুই সুরক্ষিত থাকবে। কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে যে মানুষগুলি থাকেন তাদের জীবন, জীবিকা সবকিছুই অনিশ্চিত। নিজের জমিতে, নিজের বাড়িতে তারা ঢুকতে বেরোতে পারেন না। সেখানে নানান রকম বাধা, বিএসএফের বাধা, যেটা কেন্দ্রীয় সরকারের বাহিনী, রাজ্য সরকার 144 ধারা জারি করে রেখেছেন, ইত্যাদিকার নানান বিষয়। আমরা সেই বিষয়গুলি নিয়েই আজকে আমরা কোচবিহারে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই একই দিনে আমরা বিভিন্ন জেলায়, যেগুলিতে সীমান্ত আছে, সেই সব জেলাগুলিতেও আমাদের বন্ধুরা এই সাংবাদিক সম্মেলন করছেন। সেখানে আমিনুল হক, আমার বাড়ি থড়াইখানা, কুষ্টিয়ারহাট, সুগরুকুটি জিপি, সাহেবগঞ্জ 2 নং ব্লক, 3 সাব ডিভিশন, কুচবিহার জেলা। আমার যেটা 2014 সনে 2014 সনে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে। কাঁটাতারের পাশেই বাড়ি। আমার বাড়িতে এক ভাতিজা গিয়েছে। ওই খাওয়া দাওয়া করে ওরা আসতেছে, এমন অবস্থায় কে কোথায় মাল ঢেলছে জানি না। ওই বাচ্চাটাকে ধরি, মানে ক্লাস 7-এ পড়ে, বেলাল ইসলাম। ও আসতেছে, ওকে ধরিয়ে মারধর করে ওকে লাইনম্যান বলি ও কাঁটাতারের রাস্তায় নিয়ে যাচ্ছে। এমন সময় আমাদের খাওয়া দাওয়া শেষ, শুনি যে বাচ্চাটাকে ধরে মারতেছে। তারপরে আমরা ওখানে গেলাম 4-5 জন, যাই হোক বাচ্চাটাকে সরে নেওয়ার জন্য চেষ্টা করলাম, না, ও মারধর পুড়ে দমে করতেছে। তারপরে ওর সঙ্গে আমাদের লড়াই হলো, কাজিয়া হলো, ডাঙাডাঙি হলো। হ্যাঁ, ওকে আটক করে রাখলাম। সঙ্গে সঙ্গে ও ফোন করলো, 40 জনের মতন বিএসএফ বড় বড় অফিসার সাহেব সবাই আসি ওকে জোর জুলুম করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে
আমাকে বাড়ি মানে ডাংমার করছে। আমাদের মানে বউ হাসপাতালে ভর্তি হয়েছে এবং আমাদের উপরে এমন জবরদস্তি হয়, ওদের হাতে যাইতে হয় না থানায় হ্যান্ডওভার হইতে হয়। পরে আমরা বললাম থানায় যাব। পরে থানায় গেলাম। এই আজকাল পরশু এই রিমান্ডে 4 দিন থাকার পরের দিন সকালবেলা বিএসএফ ওখানে আইজি চেম্বারে নিয়ে গিয়ে আইজি, ডিআইজি, সিও, জি ব্রাঞ্চের বড় বড় অফিসাররা সবাই আসলো। আমাকে চেনে, আমার ভাইও বিএসএফ, এবং আমাকে জানার সাথে বলছে গত রমজানে তোমার সঙ্গে এমনি কাজিয়ে হয়েছে, আর এই রমজানে জেলে ভালো করে খাও, ভালো করে থাকো। তার আগে কি করলো, তার আগে 3 জন সাদা পোশাক পরায় ওই রিমান্ডে গিয়ে নাম, বাবার নাম, ছেলে মেয়ে, জমা জমি, ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কিছু লিখে নিল। লিখে নেওয়ার পরে ওরা চলে গেল। আর আইসির চেম্বারে এইভাবে বললো। আধা ঘন্টা আলাপ আলোচনা হওয়ার পরে আইসির চেম্বার থেকে আবার আমাকে রিমান্ডে নিয়ে গেল। রিমান্ডে আসি, ওই সাদা পোশাক পরা 3 জন আবার গেল একটা সাদা কাগজ নিয়ে, পেজ নিয়ে, গিয়ে বললে এখানে এখানে সই করো। আমি কেন সই করবো, কোনো অথরিটিতে আমি সই করতে পারবো না। কয় ডান্ডা পিটি সই নেবো। তারপরে ডান্ডা নিয়ে আসো। ওই ডান্ডা আনতে গেছে, আজ পর্যন্ত আসেনি ডান্ডা নিয়ে। পরে দারোগাবাবু আসলে, দারোগাবাবু বললাম স্যার এই ঘটনা, কয় খবরদার সই করবে না। তারপরে এইভাবে পরে 4 দিন রিমান্ডে থাকার পরে জামিন আর হইল না। আবার হাজতে নিয়ে গেল। হাজতে 10 দিন থাকার পরে 14 দিনের দিন আমার জামিন হলো। আজ পর্যন্ত আমরা কেস দেওয়ার জন্য গিয়েছি থানায় বা কোর্টে, কোনো কেস নেয়নি আমাদের। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমার এই যে আমি আজ পর্যন্ত মানে কেসে ভুগতেছি, যার ন্যায় বিচার হয়, আমরা এটা চাচ্ছি। আজ পর্যন্ত কোনো বিএসএফ কতবার ইনকোয়ারির জন্য, তদন্ত করার জন্য যে পাঠে দেয় করতে গিয়ে, ওরা কোনো বিএসএফ আসে না। আর আমরা আজ পর্যন্ত ওই হাজিরা জামিন মানে হয়ে আসি, আজ পর্যন্ত কোনো কিছু হচ্ছে না। এর আমরা ন্যায় বিচার চাই। নমস্কার, আমার নাম মমতা বর্মা। আমার বাড়ি শীতে, আমার গ্রামের নাম সাপটা। আমার নাম হচ্ছে মমতা বর্মা। মানে আমার স্বামীকে যে বিএসএফে গুলি করে মারছে, তার কোনো আমি বিচার পাইনি, তার কোনো কিছু ক্ষতিপূরণ বা যে কোনো কিছু পাইনি। এখন দুটো আমার বাচ্চা আছে, তাকে নিয়ে আমি খুব কষ্টের মাধ্যমে চলছি। পড়াশুনো করতে, খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা আমার হচ্ছে। আমার কিছু নাই, মানুষের বাড়িতে কাজকর্ম করে খাই।